আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, অন্যের জন্য যখন আপনি ফাঁদ পাতবেন সেই ফাঁদটাতে আপনাকে নিজেকেই পড়তে হবে। কখনো কি শেখ হাসিনা ভেবেছিলেন যে তার জন্য তার হাতে তৈরি করা তার সেই ট্রাইব্যুনালই আজকের দিনে তার গলার কাটা হয়ে দাঁড়াবে? খেয়াল থাকার কথা যে মুক্তিযুদ্ধের যেই বিতর্কিত যে চ্যাপ্টারগুলো ছিল, মানে বিশেষ করে প্রকৃত রাজাকার যারা, তাদের শাস্তির জন্য আপনার সারা বাংলাদেশের মানুষের মধ্যেই একটা চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সামহাও এখানে নানান ধরনের পলিটিক্স ঢুকে গেছে। আর যুদ্ধাপরাধী ট্যাগে অনেকগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল, আর তাদের ফাঁসিকে অতি দ্রুত কার্যকর করার জন্য আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার। আর আজকে সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালেই নিজের বিচারই খুব শীঘ্রই তিনি দেখতে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যদি দেখছি যে মানে এই মুহূর্তে যে পরিবর্তিত সরকার আসছে, সেখানে যিনি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মুহূর্তে চিফ প্রসিকিউটর আছেন, ওনার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করাটার আসলে কারণ কি? কারণ হচ্ছে যে আপনার এখানে যে গণহত্যা হয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, এই গণহত্যার ব্যাপারে যারা জড়িত, যারাই যেখান থেকে আটক মানে কানেক্টেড, প্রত্যেকের বিচার করা হবে। তাদের ফাঁসিও হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনার এ ব্যাপারে আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্টে সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও তিনি জানিয়েছেন। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা আগে করব। অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাঈদ হত্যাকাণ্ডের বিচার। শুধু তাই নয়, বিচারটিকে এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে। তিনি বলছেন যে বিপ্লব করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন, অনেকে নানা অঙ্গ হারিয়েছেন, তাই তাদের প্রতি জাতির একটি দায়বদ্ধতা আছে। বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করে আনতে হবে। গণবিপ্লবের যে একটা চরিত্র, তাতে সবাই চাইবেন দ্রুত সময়ে যেন বিচার করা হয়, পাশাপাশি এটাও চাইবেন বিচারটি যেন ত্রুটিপূর্ণ না হয়, কোনো ধরনের সমালোচনারও সুযোগ না থাকে। বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই, মানে যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল ওই আগের মতোই অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। সেই কারণে এখন সরকারের কাছে আমরা অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটাকে দ্রুত পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের পুনর্গঠনের কাজ শেষ হলে আপনার দ্রুতই আগাবে, যোগ করছেন চিফ প্রসিকিউটর। তো এখানে এই গণহত্যার আসামিগুলো কারা? 99.99% হচ্ছে আওয়ামী লীগের যারা একদম টপ লেভেলের, শেখ হাসিনা সহ যারা বিভিন্ন নেতাকর্মীরা আছেন, পাশাপাশি প্রশাসনেরও অনেক মানুষ কিন্তু এই অপরাধের কানেক্টিভিটিতে তারা জড়িয়ে যাচ্ছেন। এখন যেহেতু বাংলাদেশের ইতিহাস বলছে আওয়ামী লীগ সরকার আমলে আপনার যুদ্ধ অপরাধী ট্যাগে অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আদালতের রায়ে, কিন্তু শাহবাগে গণজাগরণের মাধ্যমে সেটাকে ফাঁসিতে আবার রূপান্তরিত করা হয়েছে। সো বাংলাদেশে আবারও কি এমন কিছু ঘটবে? আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে কি সম্ভব হবে যে ধরেন আওয়ামী লীগের যারা বড় বড় বাঘা ক্যারেক্টার আছেন বা যাদের সংশ্লিষ্টতা আমরা দেখছি এই ছাত্র জনতা অভ্যুত্থানে পেছন থেকে আপনার এরকম মানে মারাত্মক ভূমিকা রাখছেন, তাদের ফাঁসি দেওয়াটা? যেই নালে উৎপত্তি সেই নালেই কিন্তু আসলে বিনাশ হয়ে যায়, এটাই বাস্তবতা। আমার কিছু কিছু কথা ভারতের যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বা ভারত থেকে যারা আমাকে দেখেন, অনেকে বলেন যে ভাই আপনি একদম মনের কথাটা বলছেন, আবার অনেকে বলেন যে তুই ইচ্ছা করে প্যাচপোস লাগাচ্ছিস। আচ্ছা, আজকের দিনে তো এটা একটা খোলা বিষয় যে ভারতের মধ্যে বসবাসরত মুসলিমরা আসলে কতটুকু পজিটিভলি তারা সার্ভাইভ করছে। আপনি দেখেন মুসলিমদের যে ধর্মীয় প্রধান আইন তালাক ভারতে কার্যকর করার সুযোগ হয় না। তারপরে যেমন আমাদের ধর্মে আছে বা আমরা বাংলাদেশে যেটা আছে, একজন হিন্দু চাইলে মুসলিম হতে পারে, হয়ে একজন মুসলমানকে বিয়ে করতে পারে, আবার অনেক মুসলমানও ধর্মত্যাগ করে নাস্তিক হচ্ছে, অন্যের সাথে বিয়ে করছে। আমরা কিন্তু এটা নিয়ে খুব বেশি রাষ্ট্রীয়ভাবে হেডেক দেখাই না, হয়তো পারিবারিকভাবে একটা হেডেক যায়, কিন্তু ভারতে
যদি কোনো হিন্দু মেয়ে মুসলমান ছেলেকে বিয়ে করে তাহলে তাকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের স্টেটগত আইন দিয়ে তাকে শাস্তির আওতায় আনা হয়। এই মুহূর্তে ভারতের বিভিন্ন মসজিদগুলোর সামনে আপনি দেখবেন যে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখছি ওপেন তবলা সবলা এগুলো বাজাচ্ছে, কিন্তু এই দৃশ্য আমাদের দেশে নাই। আমাদের দেশে যেগুলো ছোটোখাটো ঘটনা ঘটে সেগুলো হচ্ছে পলিটিক্যাল ইনভলভমেন্টের কারণে। তো ভারতের এই বিষয়গুলো কি শুধু আমরাই কথা বলছি? না, গেল 2 মাস আগেও আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি কিন্তু বলছিলেন যে ভারতের সংখ্যালঘু শুধুমাত্র মুসলিমরা না, অন্যান্য যে গোষ্ঠীগুলো আছে তারাও ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছে। ইভেন খালিস্তান যে আন্দোলন আপনারা জানেন, শিখদের সাথেও কিন্তু এই বিজেপি সরকারের নানান কিছুতে ঝামেলা তৈরি হচ্ছে। এখন এই বিষয়টা নিয়ে আমেরিকা যখন কথা বলে ভারত সেইভাবে রিয়াকশন দেখায় না, বাংলাদেশ বললে রিয়াকশন দেখায়। তবে এবার এই বিষয়টা নিয়ে সরাসরি কথা বলেছে ইরান। ইরানের এই কথায় এই মুহূর্তে ভারত এবং ইরানের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে এবং ইরানের সর্বোচ্চ নেতা খামিনি ওনার বক্তব্যের জের ধরে ভারত খুব তীব্র নিন্দাও জানিয়েছে। তো উনি আসলে কি বলছিল এবার আসেন। ইরানের রাজধানী তেহরানে গেল সোমবার ধর্মীয় নেতাদের একটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা। সেখানে তিনি ফিলিস্তিনের গাজা, ভারত এবং মিয়ানমারে মুসলিমদের দুর্দশা নিয়ে তিনি একটা বক্তব্য দিয়েছেন। পরে ওই বক্তব্যের অংশ খামিনির এক্স অ্যাকাউন্টেও প্রকাশ করা হয়। খামিনির ওই পোস্টে বলা হয়েছে যে মিয়ানমার, গাজা, ভারত অথবা অন্য কোনো স্থানে মুসলিমরা যে দুর্দশার মধ্যে রয়েছে তার প্রতি যদি শক্তিশালী মুসলিম রাষ্ট্রগুলো বা আমরা যারা আছি ইসলামিক নেতা আমরা যদি অমনোযোগী হয়ে পড়ি তাহলে আমরা নিজেদের মুসলিম হিসাবে বিবেচনা করতে পারি না। এই এতটুকু কথাতেই কড়া নিন্দা, তীব্র প্রতিবাদ জানাইছে ভারত সরকার। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ইরানের নেতার যে মন্তব্য তার তীব্র নিন্দা জানিয়ে নয়াদিল্লি বলছে তিনি যে মন্তব্য করেছেন তা অগ্রহণযোগ্য। কোন অ্যাঙ্গেলে অগ্রহণযোগ্য? যেখানে আমরা দেখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরুর বাচ্চা নিয়ে তিনি একটা কি বলে যে তার প্রাসাদে বা বাসভবনে রাখেন। এটা কোন হিসাবে রাখছে? মানুষ বাঘের বাচ্চা পালতে দেখছি, বা কি বলে যে ডগি পালতে দেখছি, বিড়ালের বাচ্চা পালতে দেখছি, আর অদ্ভুত শখ দেখছি সাপ টাপ, কিন্তু ছাগলের বাচ্চা গরুর বাচ্চা পালতে দেখি নাই। এখন ধরেন এটা যদি মোদি না হয়ে অন্য কেউ হইতো তাহলে এই গরুর বাচ্চার বিশেষ মাহাত্ম্য থাকতো না। বেসিক্যালি তিনি যেহেতু বিজেপির রাজনীতিটা ধর্মভিত্তিক একটা কট্টর রাজনীতি, গরুকে সেখানে মা ডাকা হয়, সে মায়ের বাসুর মানে ওনার ভাইকে নিয়ে তিনি কিন্তু এই লাইভটা দিচ্ছেন বা এটাকে প্রকাশ করছেন। আর ভারতের মানুষ ভাই একদম সেই আর এই মোদি সেই মোদি যে বরাবরই বলে আমি মানুষ না আমি ঈশ্বরের অবতার। এগুলো মোদির মুখের নিজের কথা, বিষয়টা বোঝাতে পারছি। সো এগুলো যখন আমরা দেখি তখন এখানে বিষয়টা বোঝাই যায় যে আসলে রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আপনার বলছেন ভারতের সংখ্যালঘু নিয়ে যে মন্তব্য করেছে এগুলা ভুল তথ্য, অগ্রহণযোগ্য। যেসব দেশ সংখ্যালঘুদের কথা বলছে, পরামর্শ দিচ্ছে, তারা যেন অন্যদের নিয়ে পর্যবেক্ষণ দেওয়ার আগে নিজেদের কর্মকাণ্ডের দিকে আপনার আগে নজর দেয়। তো নিজেদের কর্মকাণ্ড কি নজর দিবে? এবার আসেন আমি বলি এখানে আসলে ভারত কোনটা বুঝাইছে। বেসিক্যালি ইরানের মধ্যে একটা মোটামুটি বৃহত্তর কমিউনিটি আছে আপনার কি বলা হয় যে ইয়াহুদিদের, যেই ইয়াহুদিদের নিয়ে সারা বিশ্ব আমরা মাথা ঘামাচ্ছি, যাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত হয়েছে, কিন্তু ইরানের ভেতরে বসবাস করা ইয়াহুদিদেরকে ইরান নিরাপত্তা দিচ্ছে। এখন অনেকে ভাবতে পারেন কেন? ওই যে যখন আপনি মুসলিম কোনো শাসক হবেন আপনার এই স্টেটের মধ্যে, যেমন আমাদের দেশে যারা এমপি হন অথবা উপজেলা চেয়ারম্যান হন, ইউনিয়ন চেয়ারম্যান অথবা রাষ্ট্রের প্রধান হন, তারা কি করেন? আমাদের দেশে বসবাসকারী অন্য ধর্মের যে মানুষগুলো আছে তাদের যে ধর্মীয় স্থাপনা, তাদের ধর্মের আচার রীতিনীতি সেটাকে শতভাগ পালন করার অধিকার দেওয়া রাষ্ট্রের কর্তব্য। তো সেটা তারা পালন করেন, ইরান সেটাই পালন করতেছে। তোমরা এটা পালন করো না, করছো? মানে এগুলো নিয়ে যখন ইরান কথা বলে একদম তেলে বেগুনে জ্বলা ওঠে, কিন্তু ঘটনা তো ঘটতেছে না। এগুলো কি মানে অনস্বীকার করার সুযোগ আছে? মমতা দিদি কথা বলতেছে না, দিনে রাইতি তো এগুলো বলতেছে। কর্ণাটক রাজ্যে কথা বলা হচ্ছে না, ঝাড়খণ্ডে কথা বলা হচ্ছে না, এগুলোকে আমার কথা খালিস্তান নিয়ে কথা বলা হচ্ছে না। তো সেগুলো নিয়ে প্রটেস্ট করে রাহুল গান্ধী তো কথা বলছে ভাই। এখন ইরান বলাতে দোষ হয়ে গেছে নাকি? আস্তে আস্তে এদের এই পোলটা বের হওয়া শুরু করতেছে সোশ্যাল মিডিয়ার এই যুগে এসে।